প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন। আজকের আয়োজনে আমরা কথা বলবো সঙ্গীত ও কবিতায় বর্ষা নিয়ে। আমরা বর্ষা শুরু হয়েছে, বর্ষার যে নানা রকমভাবে প্রাণ প্রকৃতির যে আনন্দ, সে আনন্দ আমরা উপভোগ করছি এবং সে কারণে আমরা আজকের এই আয়োজনের শিরোনাম করেছি সঙ্গীত ও কবিতায় বর্ষা। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন কবি রেজাউদ্দিন স্টেলিন এবং একই সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর অনিমা রায় রয়েছেন আমাদের সাথে। আমি আলোচনা শুরু করবার পূর্বে নিশ্চয়ই আজকে দুজনেই কিন্তু রবীন্দ্র নজরুল নিয়েই তাদের গবেষণা কার্যক্রম সব কিছু রয়েছে। আমি স্টেলিন ভাইকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা যদি নজরুলের কথাই বলি, তিনি তার কবিতায়, গানে, ছন্দে, প্রাণ প্রকৃতিতে সব কিছুতে কিন্তু গ্রামীণ জীবনের একটা আবহ তুলবার চেষ্টা করেছেন। প্রেমের কথা বলেছেন, আনন্দের কথা বলেছেন, বিরহের কথা বলেছেন। সেই তার মধ্যে কিন্তু বর্ষার একটা মিশ্রণ কিন্তু প্রায় সময় ছিল। তো এই সমকালীন এই যদি আমরা কবিদের কথা বলি, সমকালীন সাহিত্যের একজন অন্যতম আপনি শক্তিশালী ব্যক্তি হিসাবে, রবীন্দ্র নজরুল গবেষক হিসাবে, বিশেষ করে নজরুলের প্রতি আপনার যে মমত্ব, যেটা দেখি সবসময় প্রত্যেকটি অনুষ্ঠানে নজরুলকে যেভাবে আপনি উপস্থাপন করবার চেষ্টা করেন, সেই অবস্থানে আপনি সঙ্গীতে এবং কবিতার মধ্যে যদি আপনি দেখেন, তাহলে কবিতায় আপনি বর্ষাকে কিভাবে দেখেন? আমাদের বাংলা কবিতার ইতিহাস প্রায় 1000 বছরের। চর্যাপদ শুরু করে আজ পর্যন্ত যত কবি আবির্ভূত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবুও বলছি, যদি প্রকৃতিতে বর্ষা থাকে তাহলে বর্ষাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো কবির নেই। এই কারণে নেই যে ষড়ঋতুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে 3টি ঋতু: বসন্ত, বর্ষা এবং শীত। এটাকে মানে কোনো মতেই বাইপাস করতে পারবেন কোনো কবি। সুতরাং আধুনিক কবিরা যারা, তারাও কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুলের উত্তরসূরি হিসাবে তারাও বর্ষাকে নানাভাবে অবগাহন করেছে এবং বর্ষাকে বাংলা কবিতায় স্থান দিয়েছে। আপনি যদি গোবিন্দচন্দ্র দাশের কথা বলেন, আমরা সে ছোটবেলায়, আপনিও পড়েছেন, নতুন সলিলে ভরা বর্ষার বিল, এটা অসাধারণ কবিতা। আপনি যদি প্রমথ নাথ বিশি কিংবা এই লাইনের যারা ধীরে ধীরে এগুলো, কিংবা প্রমথ চৌধুরী, তার একটা মানে বর্ষার উপর একটা অসাধারণ প্রবন্ধ আছে, যেটি কাব্যিক একেবারে। এমন দিনে তারে বলা যায়। রবীন্দ্রনাথের এই একই শিরোনামে একটি কবিতা আছে। আমরা আমাদের আধুনিক বাংলা কবিতার নাগরিক কবি হিসাবে আমরা শামসুর রহমানকে চিনি। তিনি কিন্তু অসংখ্য বর্ষার কবিতা লিখেছেন। তার একটা কবিতা আছে, গোলাপ আমাকে দিয়েছে গোলাপ, বৃষ্টি সিক্ত তামস রাত্রি শেষে, তাই তো বিশ্ব বিষকালো আজ, হিংস্র ছোবলে ভীষণ ব্যাপক দেশে। অর্থাৎ বৃষ্টির সঙ্গে তিনি সমকালীন বিশ্বের যে সংঘাত, যে দ্বন্দ্ব, যে সমরস্ত্রের ঝনঝনি, সেগুলো কিন্তু তিনি পাশাপাশি রেখে বৃষ্টিকে তার জীবনের সঙ্গে তুলনা করছেন। আজকে আপনি জানেন যে মধ্যপ্রাচ্য ভয়াবহভাবে মানে আক্রান্ত। এই কবিতাটির মধ্যে মধ্যপ্রাচ্যের সংকটের কথাও শামসুর রহমান লিখেছিলেন। এটা 80-র দশকে উনি লিখেছিলেন। বিচিত্রার একটা ঈদ সংখ্যা ছাপা হয়েছে। কবিতাটা আমি পড়ে মুখস্থ করে ফেলেছিলাম। আপনি যদি শহীদ কাদরির কথা বলেন, তিনিও অসাধারণ একজন আধুনিক কবি। তিনি তার একটা কবিতা, সহসা সন্ত্রাস ছিল, মানে বৃষ্টিকে হঠাৎ করে যে বৃষ্টিটা আসছে, তিনি তার কবিতা এইভাবে বলছেন, সহসা সন্ত্রাস ছিল। প্রথমে পড়লে মনে হবে না যে এটা বৃষ্টির কবিতা, কিন্তু সমগ্রটা পড়লে আপনার সেরকম বৃষ্টির কবিতা ভেসে আসবে। আল মাহমুদের অসংখ্য কবিতার মধ্যে যেরকম তিনি তার মানুষ কবিতা আছে, যে কত দূরে এগুলো মানুষ, আজও আমি ঘোর লাগা বর্ষণের মাঝে উবু হয়ে ধানের চারা রুয়ে দিতে গিয়ে দেখি এই মৃত্তিকা কিষানি আমার। এটা আল মাহমুদের একটা কবিতার মধ্যে। এর পরবর্তীকালে আপনি আরও যত আমরা এগুতে থাকবো, দেখবো যে সব আধুনিক কবিরা, হ্যাঁ, মানে আমি যদি 70 দশকে আবিদ আজাদের কাছে, তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে, তোর বইয়ের নাম, হ্যাঁ, এইভাবে কিন্তু কবিরা ক্রমাগত, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অনেক কবিতায় বৃষ্টি আছে। হেলাল হাফিজের কবিতার মধ্যে দুঃখের সঙ্গে বৃষ্টি, কষ্টের সঙ্গে বৃষ্টি, এইভাবে তিনি উপমা স্থাপন করে এগিয়ে গেছেন। তো আমরা আধুনিক কবিতায় আমরা সবসময় বৃষ্টি, এবং এখন সবচেয়ে বেশি যেটা, আপনি ইচ্ছা নেই কিন্তু একটা বৃষ্টির কবিতা লিখতে হবে, কোনো বিশেষ সংখ্যাগুলো বৃষ্টির জন্য বিশেষ সংখ্যা হচ্ছে, ভাই একটা বৃষ্টির কবিতা দিন, তখন লিখতে হয়। অনেক ভাবনা চিন্তা করে লিখে একটা কবিতার সঙ্গে একটা কবিতার না মেলে থিম, থট,
ছন্দ প্রকরণ সব আলাদা আলাদাভাবে একটা কবিতা লেখা তো কঠিন ব্যাপার, তাই না? তো সেভাবে আমাদের লিখতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের কবি শক্তি চট্টোপাধ্যায় একটা বিখ্যাত কবিতা আছে, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণমুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো। এটা অসাধারণ না? এর মধ্যে একটা কবিতা আছে, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, এই লাইনটা অসাধারণ। আর একজন কবি, সেটা আল মাহমুদের একটু আগে, শামসুর রহমানদের কিংবা 30-এর একটু পরে, তিনি বলছেন, এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম, এত পথ হেঁটে এত জল ঘেটে কি তবে পেলাম। চমৎকার। আমরা আসলে বর্ষা বৃষ্টিকে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের প্রাণ প্রকৃতি জীবন থেকে আমরা কোনোভাবেই দূরে ঠেলে রাখতে পারবো না, এবং বাংলাদেশে বর্ষাটা এমন একভাবে আবির্ভূত হয় যে বর্ষায় আমরা প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ঘনভাবে সেটি আমরা উপভোগ করবার চেষ্টা করি। কিন্তু এর একটা ব্যতিক্রম দিকও আছে। প্রবল বর্ষণে আমাদের নিম্নাঞ্চল ডুবে যায়, তখন মানুষ অসম্ভব রকম মানে বন্যাক্রান্ত হয়। আমরা আবার সবাই মিলে তাদেরকে সহযোগিতা করে তুলে আনি, প্রতি বছরই ঘটনা ঘটছে। মানে সেটিও বর্ষা নিয়ে আমাদের যেমন আনন্দ আছে, বর্ষা নিয়ে আমাদের দুঃখ আছে। মানে আমরা যদি একটু বলি যে এই বর্ষার পানি যদি আমরা ধরে রাখতে পারতাম, এটা উন্নত বিশ্ব হলে হয়তো পারতো, আমাদেরও সেই প্রকল্প নেওয়া উচিত। বর্ষার পানি একটা দিয়ে বের করে আনা, এনে এটা জমিয়ে রাখা আমাদের ফসলের জন্য, পরে যখন খরার সময় কাজে লাগে। যদি ধরেন বিভিন্ন ধরনের বাঁধ তো আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাঁধটা দিয়েছে, সেই জন্য আমরা যদি আমাদের পানিগুলোকে সংরক্ষণ করতে পারতাম, খুবই পিউরিফাইড পানি যেটা বৃষ্টির পানিটা হয়, সেটা আমরা যদি সংরক্ষণ করতে পারতাম, আমাদের তো একদম মিষ্টি পানির কোনো অভাবই থাকতো না। আমি ডক্টর অনির্বাণ আপনার কাছে আসছি। আপনি শিক্ষকতা করছেন, তবে সবচেয়ে বেশি আমাদের কাছে পরিচিত সঙ্গীত শিল্পী হিসাবে, এবং সেই সঙ্গীতের যে অঙ্গনটি আপনার, সে অঙ্গনটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এবং আমরা যখনই কোনো রবীন্দ্রসঙ্গীতের কোনো আসর, কোনো গান আমরা শুনতে চাই, তখন কিন্তু আমরা আপনাকে খুঁজবার চেষ্টা করি, এবং সেটি খুঁজতে গিয়ে আমরা হয়তো রবীন্দ্রনাথকে খুঁজে পাই, তার গান খুঁজে পাই, তার সে বর্ষার যে আবেগ, সে আবেগ খুঁজে পাই। তো রবীন্দ্রনাথ কিন্তু তার গানের মধ্যে এই বর্ষার নানা রকম প্রাণ প্রকৃতির কথা বলেছেন, বিরহের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন, বর্ষার কারণে যে আগ্রাসনের কথা বলেছেন, যে আগ্রাসনের কথাও কিন্তু রবীন্দ্রনাথের সেই তার কবিতা বলি, গান বলি, সব কিছুর মধ্যে রয়েছে। আমি রবীন্দ্রনাথের সাথে যদি আমি আরেকটি গানের কথা বলি, আমি ভালো গায়কও নয়, আমি ভালো কবিও নয়, স্টেলিন ভাইয়ের মতো কবিও নয়। লতা মঙ্গেশকরের একটা গান আছে, মানে একটি গানের বিখ্যাত লাইন আমি পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে, আষাঢ় শ্রাবণ মানানাতে মন ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। অসাধারণ গান। তা আমরা যদি এই বর্ষার সাথে গানকে কিভাবে আমরা এটাকে ইন্টারাকশন করতে পারি, বর্ষা এবং গান, সঙ্গীত? গান তো আসলে প্রথমে কবিতা বা কাব্য, তার থেকে সুরারোপিত করে সেটাকে গান হয়। মানে বলা, প্রথম হচ্ছে বলা, সেই বলাটা কি বলা, আমার মনের ভাবনা ব্যক্ত, যেটা আমি করছি সেটাই। এখন প্রকৃতি আমাদের বাংলাদেশে বিশেষ করে বা এই দিকটাতে আমরা কিন্তু প্রকৃতি নির্ভর। বসন্তে আমাদের মনটা একরকম থাকে, বর্ষা এলে একরকম থাকে, এবং আমাদের বাংলাদেশে আমার মনে হয় এত কবি, যে মানে যে কবির সংখ্যা এত বেশি, কারণ হচ্ছে গীতি কবি বা কবি এদের সংখ্যা এত বেশি কারণ আমাদের প্রকৃতিটা এত বেশি প্রাণবন্ত। এবং প্রকৃতি যেমনটা করে স্টালিন ভাই বললেন যে 3টি ঋতু একদম প্রকটভাবে দেখা দেয়, তার থেকে সবচেয়ে বেশি গভীরভাবে প্রভাব ফেলে যে ঋতুটি, সেটা হচ্ছে বর্ষা। আমার কাছে যেটা মনে হয়, বসন্তে প্রেমে পড়বে, আর সেই প্রেমটা পাকাপোক্ত হবে হচ্ছে বর্ষায়। কারণ বর্ষায় আমরা অনেক আবেগ আপ্লুত হই, ছোট্ট একটি বিষয় অনেক বেশি ঘনীভূত হই। যেমন পাতাগুলো যেমন অনেক বিচিত্র রং ধারণ করে, আমার মনের মধ্যেও নানা পরতে পরতে আবেগগুলো খেলা করতে থাকে। যেমন উচ্ছ্বাসের কথা বললেন, অনুভূতিগুলো নানাভাবে প্রকাশ করার সময়টা আসলে বর্ষা। যে কারণে রবীন্দ্রনাথ যেমন কালিদাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন, নজরুলের প্রচুর গানে, সকল রবীন্দ্রনাথের 115টা গানের মনে হবে 115 ভাবে বর্ষাকে তিনি উপস্থাপন করেছেন আমাদের মধ্যে। আমরা জানি যে কৃষ্ণকলির কথা, সেই কৃষ্ণকলির কালো চোখ, এটা কিন্তু কোনো নারী নয়, এটা মেঘের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তুলনা করেছেন। আবার সাঁওতাল ছেলে, সেই পাহাড়ের এক সাঁওতাল ছেলে, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ বর্ষাকে সাঁওতাল ছেলের সাথে তুলনা করেছে। সেই পাহাড়ের বুকে মেঘ যেভাবে ঘুরে বেড়ায়, ঠিক সাঁওতাল ছেলে তেমনি যেমন লাফিয়ে লাফিয়ে চলে সেই পাহাড়ের বুকে। আবার একটু বিরান ভূমিতে একজন নারী, একজন কালো কেশ বা কালো ডাগর চোখের একজন নারীকে দেখতে যেমন লাগে, ঠিক মেঘটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তেমনি লেগেছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ধারণ করে লালন করে এই প্রজন্মের যে কবিরা,
আমরা বর্ষাকে উপস্থাপন করি বা লিখি, তাদের মধ্যেও কিন্তু বর্ষা নানাভাবে প্রকাশিত হয়। আসলে আমার কথা যেটা, যে বর্ষা না থাকলে হয়তোবা আমরা এরকম করে বাঙালি হয়ে উঠতাম না, এত আবেগপ্রবণ। আমরা যেমন অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়ি, অন্যের আনন্দে উচ্ছ্বসিত হই, আমরা এই প্রকৃতিগুলো আমাদেরকে এভাবে আসলে তৈরি করেছে। বর্ষা, বসন্ত, যে কোনো ঋতুর মধ্য দিয়েই আমরা যাই না কেন, আমাদের কাছে আমাদের মনটাকে আবেগপ্রবণ করে তোলে আসলে এই ঋতুগুলো। তার মধ্যে বর্ষা হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঋতু। আর গানের সাথে বর্ষার তুলনা তো আসলে নেই। এখনো কোনো কবি নেই আমার মনে হয় যে বর্ষা নিয়ে কবিতা লেখেননি, এখনো কোনো গীতে কবি নেই যে বর্ষা নিয়ে গান লিখেনি। আসলে তার আমার মনে করি সাধনাটাই পরিপূর্ণ হয় যখন সেটা বর্ষা, মেঘ, আকাশ, রাতের অন্ধকার বা অভিসারে যাওয়ার যে গল্প, অন্ধকারের মধ্যে বাইরে ঝড় হচ্ছে, এত কিছু ভেদ করে রাধাকৃষ্ণের যে মিলন বা সাধারণ প্রেমিক প্রেমিকার যে মিলন, এই যে ঝড়ঝঞ্ঝা পেরিয়ে যে একটা জীবনের কাছে আরেকটা জীবনের উপস্থাপন হওয়া, এগুলো তো রূপক অর্থে, এই ঝড় বলি, বৃষ্টি বলি, সব কিছু রূপক। এবং এই রূপকটাকে আমরা কোত্থেকে পাই? প্রকৃতি থেকে। এই প্রকৃতির উপলব্ধির মধ্য দিয়েই আসলে আমরা বিচরণ করি এবং আমরা পরিপূর্ণ আবেগপ্রবণ মানুষ হয়ে উঠি, যে কারণে বর্ষার প্রতি আমাদের ঋণের শেষ নেই। আমি মনে করি সত্যিকার আবেগপ্রবণ মানুষ হতে গেলে বর্ষাকে উপলব্ধি করতে হতে হবে। এবং আমি যদি আরেকজনের দুঃখ কষ্টকে, আনন্দকে উদযাপন করতে চাই এবং নিজে যদি উপলব্ধি করতে চাই, তাহলে এই বর্ষার পরিবর্তনগুলো, পাতার রঙের পরিবর্তন, একটি জলের উপরে বৃষ্টির ফোঁটা পড়লে তার যে পরিবর্তন, এই উপলব্ধিগুলো করতে পারলে আসলে সত্যিকার আবেগপ্রবণ মানুষ হয়ে ওঠা যায় এবং ক্রিয়েটর হওয়া যায়। তো এই যে এই বর্ষা এবং আমরা যা বৃষ্টি, মেঘ আমরা বলছিলাম, আপনার কাছে কি মনে হয় যে আপনার দাগ কাটে কি কোনো গান, যে গানটি হতে পারে এরকম বর্ষার যে গান সবসময় আমরা আষাঢ় আসলে সেই গানটি, আমাদের দিনের আষাঢ়ের শুরুতে আমরা সেই গানটি গাইতে চাই? বৃষ্টি এলে তো এমনও দিনে তারে বলা যায়, মানে তাই না? এই যে আপনি কবিতার কথা বললেন, এটা কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গান করেছে। তারপরে যে গানগুলো সহসাধারণ, এমনও দিনে তারা বলা যায় যারা আমরা গান টান করি বা গান শুনি তাদের জন্য ঠিক আছে। কিন্তু আজ ঝড়ো ঝড়ো মুখর, আমরা যে একবারও আজ পাগলা হওয়ার বাদল দিনে, যে কোনো অনুষ্ঠানে পাগলা হওয়ার বাদল দিনে অনুরোধ আসবেই। সুতরাং বর্ষা বা যদি হঠাৎ করে আমার আছে না যে বর্ষা ঋতু নয়, তারপরে বৃষ্টি আসছে, হঠাৎ করে তো হয় আমাদের, এবং শীতকালেও বৃষ্টি হয়, তখনও কিন্তু এই যে পাগলা হওয়ার বাদল দিনে গানের অনুরোধ আসে। সুতরাং এই গানগুলোর আবেদনটা এতটাই শক্তিশালী। আমি একটা গানের কথা বলি, আমি বলছিলাম যে সঙ্গীত এবং কবিতায় কোনোটাই আমার পাণ্ডিত্য নেই। আমি এই কারণে দুই পণ্ডিতের সাথে আজকে কথা বলতে এসেছি, যারা কবিতা এবং সঙ্গীতের পণ্ডিত ব্যক্তি। ভুবন হাজরিকার একটা বিখ্যাত গান আমি লিখে এনেছি, মেঘ থমথম করে কেউ নেই, জল থইথই করে কিছু নেই, নেই ভাঙনের যে নেই পরাপার, তুমি আমি সব একাকার। কি একটা গান, মানে আমার কালজয়ী গান তিনি গেয়ে গিয়েছেন। তো এই যে আমরা বর্ষাকে আমরা দেখেছি যে আমাদের কবি, আমাদের সাহিত্যিক, আমাদের সঙ্গীত শিল্পী প্রত্যেকে লালন করেছে। সেই প্রেক্ষাপটে আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষার্থীদেরকে পড়ানোর চেষ্টা করছেন, আপনি বর্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে কি ধরনের অনুভূতি দেওয়ার চেষ্টা করেন? কিছু করি না। যদি হঠাৎ বৃষ্টি আসে কি করে, আমরা সবাই মিলে বর্ষার গান গাওয়া শুরু করি। যদি ক্লাস নন্দন দত্তর হয় তখন আমরা কিন্তু বর্ষা গাইতে শুরু করি। এটা হচ্ছে মনের পরিবর্তন। বাহিরে মেঘ, বৃষ্টি হচ্ছে, আর এখানে বর্ষার গান হচ্ছে ক্লাসে। এইটা হচ্ছে সঙ্গীত বিভাগের আমাদের, আমি মনে করি আমাদের প্রাপ্তি, আমাদের অর্জন। তখন আমাদের মন অন্য কিছুতে বসে থাকবেই না, মনে হয় একটু ভিজি। এইটা হচ্ছে আমাদের আসলে অনুভূতির প্রকাশ, যে বৃষ্টি হচ্ছে, এখন আর ক্লাসে মন বসবে না, এখন অন্য কোনো কাজে মন বসবে না, এখন শুধু বৃষ্টিকে উদযাপন করা। শুধু আমার মন না, ছেলে মেয়েদের মনও তাই করে। সুতরাং ক্লাসে আলাদা করে আমার মনে হয় কি জানেন, যে মানুষটি দেশকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, কবিতা ভালোবাসে, গান ভালোবাসে, বর্ষাকে তাকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। বর্ষা কি, বর্ষার উপলব্ধিটাকে আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নেই, কারণ তার অনুভূতির মধ্যেই আকাশে মেঘ করলেই তার ঘরে মন টিকবে না। দরজাটা, জানলাটা খুলে তার আকাশের দিকে তাকাতে ইচ্ছে করবে, হাতটা বাড়ি দিতে ইচ্ছে করবে, বৃষ্টি ছুঁতে ইচ্ছে করবে, এই বর্ষার একটা গানও শুনতে তার ইচ্ছে করবে। আমি স্ট্যান্ড বাই আসি, দেখেন আমরা যখন প্রেমিক প্রেমিকা প্রেম করে এবং প্রেমের যখন তাদের খুব ম্যাচুরিটি আসে, খুব ঘনিষ্ঠতা হয়, হঠাৎ করে যখন বৃষ্টি আসে, তখন কিন্তু প্রেমিক প্রেমিকা কিন্তু দুজনেই সেই বৃষ্টিতে ভিজতে যায়। এবং আমরা নাটক সিনেমায় কিন্তু দেখি যে বৃষ্টি নামছে, সেখানে প্রেমিক প্রেমিকা তারা দুজনেই কিন্তু সেই বৃষ্টির মধ্যে ভিজছে, একে অপরকে আলিঙ্গন করছে। বৃষ্টিকে আবার ভিন্নভাবেও কবিরা চিত্রিত করবার চেষ্টা করেছে। বৃষ্টি অনেক সময় বেদনার বহিঃপ্রকাশ, সবসময় যে আনন্দের তা কিন্তু না। যেরকম আমাদের সমর সেনের একটা কবিতা আছে বৃষ্টি, অসাধারণ এক কবিতা,
এটা মানে আধুনিক কবিতার মানে এত অসাধারণ গাঁথনি এই কবিতা, আমি যতবার পড়ি মনে হয় একটা শব্দ বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, কিংবা ধরেন রাতভর বৃষ্টি আমাদের বুদ্ধদেব বসুর, অসাধারণ, তাই না? আর আমরা তো বড় হয়েছি আসলে বর্ষার কবিতা পড়তে পড়তে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনি ঘরের বাহিরে। এই কবিতাটা যত পড়তাম আর যত বৃষ্টি হতো আমরা বাইরে যেতাম না, আমি বিশেষ করে যেতাম না। রবীন্দ্রনাথকে মান্য করতাম যে এই বৃষ্টির মধ্যে বাইরে চলা যাবে না। তখন মুড়ি ভাজি খেতাম। ছেলেমেয়েদের তোমাদের কি থাকতে ইচ্ছা করছে ক্লাসে, চলো ভিজি। ধরেন নজরুলের ওই গান যখন শুনি, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে হৃদয়ে বাড়ি ঝরে, এই যে নয়নে বাড়ি ঝরে না, তো এই যে গান, এই গান শোনার পরে ভাই একটা যে কোনো হৃদয়বান মানুষ তার চোখে জল ছলছল করে উঠবে, সে কেঁদে ফেলবে। তো এইভাবে কবিরা কাঁদায় এবং হাসায়। কালিদাসের সেই মেঘদূত, সে উজ্জয়িনীপুরে যাবে মেঘ তার প্রিয়তমার কাছে, প্রিয়তমার নাম কিন্তু সে বলেনি কোথাও। প্রিয়তমার নাম আবিষ্কার করতে হয় আমাদের কষ্ট করে। সেই রামগিরি পর্বত, কোথায় কোথায় মেঘ যাবে এবং তার বর্ণনা, সেগুলো যে কি অসাধারণ। মেঘের বর্ণনা, বৃষ্টির বর্ণনা, মানে ও থেকেই আমরা শিখেছি যে কিভাবে মানে মেঘ এবং বৃষ্টিকে সম্বোধন করতে হয়, কীভাবে প্রিয়তমাকে খুঁজতে হয় মেঘের ভেতরে, বৃষ্টির ভেতরে। এটা কিন্তু একটা অন্বেষণ, এটা জার্নি। বৃষ্টি যে শুধু বৃষ্টি তাকে নিশ্চয় জার্নি। আমি 50 বছর ধরে বৃষ্টি দেখছি, এক এক বছরে এক এক রকম আবহাওয়া অনুভূতি আমার মধ্যে তৈরি করছে। আপনি যদি হৃদয়বান মানুষ হন, আপনি যদি ক্রিয়েটিভ মানুষ হন, তাহলে আপনার মধ্যে বৃষ্টির যে ঘূর্ণন, যে আবেগ, তা আপনাকে নানাভাবে ভাবাবে। এই একই গান আপনাকে অন্য বছরে অন্যভাবে এক নতুন দোতনা দেবে, আর সেই গান আর এক বছরে আপনাকে আনন্দ দিতে পারে, নাও পারে, তাই না? রবীন্দ্রনাথ একসময় আপনাকে আনন্দ দিচ্ছে, একসময় একই গান আপনাকে বেদনায় বিমোহিত করছে। সুতরাং সাহিত্যের কাজ হলো, শিল্পের কাজ হলো যে মানুষের যে ডিকনস্ট্রাকশন, যেটা আমাদের ইউরোপীয় এখন এসে যারা গায়ত্রী স্পিভাক এরা সব সেই বিষয় বলছে, ডিকনস্ট্রাকশন। একটা পাঠ, একটা কবিতা, একটা গান আপনি যখন পড়ছেন কিংবা শুনছেন, দ্বিতীয়বার আপনাকে অন্যভাবে ভাবাবে। সুতরাং বর্ষার যে বিচিত্র রূপ, তার মধ্যে যে কত রকম মাত্রা, চতুর্মাত্রা, পঞ্চম মাত্রা, আপনাকে অনেক দূরে অনেক জায়গায় নিয়ে যাবে। যে জন্য একই বর্ষাকে রবীন্দ্রনাথ অনেকভাবে দেখেছেন, নজরুল নানাভাবে দেখেছেন। হ্যাঁ, তাদের সেই হৃদয় বৃত্তিটা ছিল, যেটা আমাদের আধুনিক কবিদের মধ্যে অনেক কম বলে আমি মনে করি। কারণ রোমান্টিসিজম থেকে আধুনিক কবিতা বেরিয়ে আসার পরে তারা সব কিছু খুব কাঠিন্য দিয়ে দেখে। ধরেন আগে কবিতাই ছিল সঙ্গীত, কবিতার আদিরূপ কিন্তু সঙ্গীত। আমরা এখন আধুনিক কবিতা সুর ফেলে দিয়েছে, গল্প ফেলে দিয়েছে, তার ছন্দ ফেলে দিয়েছে, সব ফেলে দিয়ে সে নিঃসঙ্গ, তাই না? তাকে একা এগোতে হয় এবং সুতরাং সে তার কাঁধে এই যে এক বিশাল মহাভার নিয়ে সে এগুচ্ছে, তার পাঠক তাকে পড়বে কিনা এইসব নেই তার কাছে, এইসব এই অলঙ্কার নেই তার কাছে, সে অলঙ্কার বর্জন করেছে অনেকটা, তাই না? অলঙ্কার বাহুল্য থেকে কবিতাকে মুক্তি দিয়েছে, আমরা দিয়েছি। আমাদের সবসময় সংশয় যে আমার এই কবিতা পড়বে কিনা, আমি যে নতুন চিত্রকল্প, যদি মেটাফোর, নতুন প্যান্টালজি দিচ্ছি, সেটা মানুষ নেবে কিনা। আমি একটা কবিতা শোনাবো আপনাকে, নতুন ধারার কবিতা। নিশ্চয়ই আমরা আপনার কাছে কবিতা তো শুনতেই হবে, তা না হলে আমাদের দর্শকরা ভাববে যে কবিকে নিয়ে আসছি, কবিতা শোনা হয় নাই, আমরা সঙ্গীত শিল্পীকে নিয়ে আসছি, সঙ্গীত শোনা হয় না। আমি ডক্টর অনিমা যদি একটু আসি যে আমরা তো বৃষ্টি, বর্ষা, আমাদের রবীন্দ্র, নজরুল এবং আমাদের এই সমকালীন সময়কার কবি আর সাহিত্যিক বা আরও পূর্বে যারা, তাদের সকলের কথা আমরা বুঝলাম। আপনার কাছে কি এরকম নিজের মধ্যে এরকম কোনো গান, যখন এরকম একটা বৃষ্টি হচ্ছে, নিজের একটু গুনগুন করে গাইতে ইচ্ছে করে কিনা, যে গানটি হয়তো আমরা শুনতে চাই, আপনি শোনাবেন কিনা আমাদের দর্শকদেরকে, যে গানটি আপনি হয়তো বৃষ্টি হচ্ছে বাসায় বা আপনার কর্মস্থলে, তখন ওই যে স্টালিন ভাই যেরকম বললো যে মুহূর্তে মুহূর্তে বদলায় রূপটা, যেমন একই গান দুপুরবেলা একরকম লাগবে, আবার রাতের বেলা, রাতে যদি বৃষ্টি হয় তখন আজ ঝড়ের রাতে তোমার অভিসার, আবার দুপুরবেলা বৃষ্টি হলে ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, অথবা আজ ঝড়ো ঝড়ো মুখর বাদুরে দিনে, এই সকল গানগুলো মনে আসে। নীল অঞ্জন ঘন, মানে এই রাগটা, মেঘমল্লার রাগ বা মেঘ বা দেশ, এই রাগের গানের মধ্যে বৃষ্টির শব্দের সাথে যেগুলো মানানসই,
মনের জমিনটা তখন কি অবস্থায় আছে এও কিন্তু তার উপর নির্ভর করছে, যে আমার মনটা কি আসলে, যেমন বারবার স্টালিন বিরহের কথা বলছে, আমি কি এখন বিরহ কাতর নাকি আমি প্রেমে বুঁদ হয়ে আছি, সেই তার উপরেও কিন্তু নির্ভর করছে বৃষ্টিতে আমার কোন গানটা মনে আসবে। যদি গান শোনাতে হয়, এখন আমি বলবো দর্শকদের জন্য আমি বৃষ্টির একটি গান গাইছি, আমার প্রিয় একটি গান। জি, নিশ্চয়ই। সুন্দর আলো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহীন চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বাহ, এসো শ্যামল সুন্দর। একটু কি আমাদেরকে ব্যাখ্যা করবেন কিনা যে দর্শকদের এই গানটার মধ্যে এই মুহূর্তে এর কিরকম, আমরা একটা রৌদ্রতপ্ত সময় যায়, বাতাস নাই না, একটা কোমট অবস্থা, তখন আমরা অপেক্ষা করতে থাকি। শ্যামল মানে কি সবুজ, শ্যামলের মধ্যে দিয়ে, সুন্দরের মধ্যে দিয়ে বৃষ্টির যে শান্তির আগমন ধ্বনি, তার অপেক্ষায় তাকে আহ্বান করা। আমার মনে হয় একেবারে এই সময়ে যখন নাকি আমরা ওষ্ঠাগত প্রাণ, কারণ আমরা গাছ কাটতে কাটতে এমন একটা অবস্থায় এখন পড়েছি, নিজেদের পায়ে নিজেরাই কুড়ালটা মেরেছি, গাছের কুড়ালটা না মেরে। কারণ যেহেতু গাছ আমরা নিধন করেছি, সেক্ষেত্রে গাছ থেকে আমরা জানি কিভাবে বৃষ্টির মেঘটা তৈরি হয়, আমরা তো সেই মেঘটাই তৈরি হতে দিচ্ছি না, কারণ আমরা গাছ নিধন যে হারে করেছি। সুতরাং এই উত্তপ্ত সময়টাতে হৃদয়টা তো আসলে ক্লান্ত থাকে, হৃদয় ক্লান্তর বহুবিধ কারণ থাকতে পারে। ওইরকমই ঘটনা, যে কে বিরহে কাতর, নাকি বাহিরে রৌদ্র তাপে কাতর, না অন্য কোনো কারণে কাতর। কিন্তু আমি বৃষ্টি চাইছি শীতলতার জন্য, হৃদয়ের শীতলতা, মাটির শীতলতার জন্য। জি, আবার আসবো। আমি স্টালিন ভাই বলছিলাম যে কবিকে যদি কবিতা শোনানো না হয়, বা যিনি কবিতা লিখে, আমি একটু অন্যরকম একটা কবিতা লিখেছি এবার। কবিতাটা বেশ অনেকে পছন্দ করেছে, আপনাদের হবে কিনা আমি জানি না। সেই কবিতাটা আমি একটু শোনাতে চাই। কবিতাটার শিরোনাম হচ্ছে বৃষ্টির বই। জি। যে বাড়িতে কাব্যগ্রন্থ নেই, সে বাড়ির অতিথি হব না। জানালায় জীবন আনন্দ নেই, বনলতা সেন অভিমানে জানতে চায় না এতদিন কোথায় ছিলেন। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি উঁকি দেয় না যে উঠোনে। শাওন রাতে যদি অবিরাম স্মৃতিবৃষ্টি না হয়, নজরুল কোথায় যাবেন? বাংলার প্রতিটি বাড়ি হোক কবিতার আশ্চর্য প্রহর, যেতে যেতে দেখা হোক কালিদাসের যক্ষের সাথে। সে মেঘের পেছনে হেঁটে যাচ্ছে উজ্জয়িনীপুর, হয়তো অলকা পত্র পল্লবের দরজায় অপেক্ষমান। দূরে কালীদহে স্রোতের ফনায় দুলছে বেহুলা সুন্দরী। যে বাড়ির পেছনের মাঠে মটরশুটির ক্ষেতে জসিমউদ্দিন কখনো আসেনি, সে বাড়ির আতিথ্য নেব না। বাংলার প্রতিটি উঠোন হোক সুলতানের ছবি, প্রতিটি জানালা হোক জয়নুলের তুলি। সেই বাড়ি স্বপ্ন নয়, বাস্তবের ব্রহ্মপুত্র। ডুবে যাক জলস্রোতে ঘাসের বিরহ, আমিও অতিথি হব, গা ভেজাব বৃষ্টির বিবিধ অক্ষরে। বাহ, চমৎকার চমৎকার। এবং 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 আমরা বৃষ্টি এবং আমাদের বর্ষা, যেটা আমরা ওতপ্রোতভাবে জড়িত। এখন তো ডক্টর অনিমা, আপনি দেখবেন আমরা ছেলেবেলায়, ইভেন আমি ঢাকা শহরে বড় হয়েছি, আর ঢাকা শহরে কিন্তু আমাদের বাড়ির একটা অংশ ছিল কিন্তু টিনের, একটা অংশ ছিল বিল্ডিং, ছাদ দেওয়া একটা অংশ। এখন তো সব বাড়ি বিল্ডিং হয়ে গিয়েছে। এখন দেখেন আকাশ এবং প্রকৃতি দেখার জন্য মানুষ তার রূপটপ ছাদ করে, কত কষ্ট করে সেই আকাশ প্রকৃতি দেখছে। তো শেষ মুহূর্তে যদি আলোচনা এসে আমরা যদি বলি যে এই বর্ষাকে আমরা আরো কিভাবে উপভোগ করতে পারি, আমরা গানে, কবিতায়, নাচে, আনন্দে, প্রেমে, বিরহে সব জায়গায় উপভোগ করছি, আমরা কিভাবে বর্ষাকে আরো বেশি আত্মস্থ করতে পারি? আমার মনে হয় কি, আমরা শুধু যেটা ছোটবেলা থেকেই তো আসলে গড়ে ওঠে, আমরা যেন কাউকে বাধা না দেই। যেমন আমার কাছে, আমি খুব সহজ করে বলি, এই বৃষ্টি হচ্ছে বাইরে যাস না, এই ছাতাটা নিয়ে যা। আমি গত বছর আমার বর্ষা উৎসব করলাম আমার স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে। বর্ষা মানে বৃষ্টি হবে, অডিটোরিয়ামের ভিতরে অনুষ্ঠান করতে বললো সবাই। আমি বললাম না, বর্ষা যদি একটা দেয়ালের ভিতর হয়, ছাদের নিচে যদি বর্ষা অনুষ্ঠান হয়, তাহলে সেটা বর্ষা কেন? বৃষ্টি হবে। আমি এবং কার্ডের মধ্যে লিখে দিলাম সকলে ছাতা নিয়ে আসবেন নিচে একটি। আবার বাংলা একাডেমিতে মুক্ত মঞ্চের বাইরে যে বর্ধমান হাউসের সামনে মুক্ত জায়গাটা, সেখানটা অনুষ্ঠান করলাম। এবং তার 2 দিন আগে থেকে ঘন বরিশনে বর্ষা, মানে আমাদের আর্ট এক্সিবিশনও ছিল বড় করে বাইরে টাঙানো, সব বর্ষার ছবি ছেলে মেয়েদের আঁকা। মানে আমার স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান সুরবিহারের।
আমি তো ভাবলাম ছাতা নিয়ে আসতে বলেছি, এখন ছাতা নাই, যেভাবে বৃষ্টি হচ্ছে মানে নৌকা নিয়ে আসতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু উদ্দেশ্য ছিল আমার, ওখানে একটা পুকুর আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, ওই যদি বৃষ্টি আসুক, আমরা যেখানটাতে গান করছি সেখানটাতে একটা শেড রয়েছে, আমরা গান করবো, মানুষ ছাতা মাথায় বৃষ্টি দেখবে, ওই পুকুরে জলের উপরে বৃষ্টির জল ফুটছে এটা দেখবে, ওই দৃশ্য শুনে যদি একজনের কাছেও বর্ষাটা পরিপূর্ণভাবে হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমরা সার্থক। আমি কিন্তু কি হলো, দুপুরবেলার মধ্যে দিয়েই বৃষ্টি থেমে গেল এবং সুন্দর বিকেলবেলা আমরা একদম একটা স্নিগ্ধ কোমল শান্ত পরিবেশে একটা অনুষ্ঠান উপহার দিলাম সবাইকে। তার মানে আমরা ভয় না পাই প্রকৃতিকে, উদযাপনের জন্য ছেড়ে দেই। যদি ঝড় আসে, বৃষ্টি আসে, জানলাটা খুলে দেই, বাতাস আসতে দেই, ওই বৃষ্টির ঝাপটা যদি আমার মুখে নাই লাগে, আমার হৃদয়ে যদি নাই লাগে, আমি কি করে প্রকৃতিকে উপলব্ধি করব, কি করে সত্যিকারের কবি হব, মানুষ হব, শিল্প হয়ে উঠব। বাহ, চমৎকারভাবে ব্যাখ্যা শিক্ষক এবং সঙ্গীত শিল্পী। আমি মুগ্ধ এবং আমি আশা করি দর্শকরা নিশ্চয় শুনছেন। ইসলাম ভাই, শেষ করতে চাই যে মুগ্ধতা স্নিগ্ধতার মধ্যে দিয়ে আমরা আজকে আলোচনাটা করলাম, সেটি হচ্ছে যে বর্ষার যে স্নিগ্ধতা, যে মুগ্ধতা, বর্ষার যে আলিঙ্গন, বর্ষা যে আমাদেরকে কতভাবে ভালোবাসে, গ্রহণ করে। আমরা এই পলিমাটি যেটি, সেটিও কিন্তু বর্ষার সময় আসে। আমাদের যে যত রকমভাবে ময়লা আবর্জনা সব কিন্তু বর্ষায় ধুয়ে নিয়েছে। আবার দুঃখের কথা বর্ষার আসে। আপনি সঙ্গীত ও কবিতায় বর্ষাকে নিয়ে শেষ মুহূর্তের আলোচনায় কীভাবে শেষ করতে চান? আমি শেষ করতে চাই যে আমরা যদি সারা বছরও বর্ষা হয় আর আমার যদি দেখার দৃষ্টিভঙ্গি না বদলায়, আমি যদি আমার অন্তরকে শিল্পের আলোয় বিকশিত না করি, মানবিক মূল্যবোধ যদি জাগ্রত না করি, মানুষকে যদি না ভালোবাসি, প্রকৃতিকে ভালো না বাসি, তাহলে বর্ষা মূল্যহীন। সারা বছর ধরে বৃষ্টি দেখে আমি কিছু করতে পারবো না। এবং আমাদের বৃষ্টির সঙ্গে আমাদের চোখের জল একাকার হয়ে যায় যখন আমরা দেখি যে আমাদের এই প্রকৃতিকে নিষ্ঠুরভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, বনগুলো উজাড় করা হচ্ছে। আমরা বর্ষার সময় বর্ষা পাচ্ছি না, খরদাহে আমাদের ক্ষেতগুলো পুড়ে যাচ্ছে। সে শ্যালো মেশিন দিয়ে পানি তুলে আমাদের চাষ হতো, আগে কিন্তু সেটা ছিল না। বাংলায় কিন্তু প্রচুর বর্ষা হতো এবং মানে অনেক ফসল হতো, অনেক মানুষ সবুজের মধ্যে আমরা থেকেছি। ছোটোবেলায় আমরা দেখেছি সেই গ্রামে এখন সেই সবুজ নেই। খুব মানে গাছ কাটতে পারাই যেন তাদের একটা দস্যুবৃত্তি। এবং মানে এই যে অরণ্য নিধনের, যে বন নিধনের যে সূচনা হয়েছে গত 4 দশক ধরে, তা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে যদি বন্ধ করতে না পারি, তাহলে ধীরে ধীরে বর্ষা আমাদেরকে ছেড়ে চলে যাবে। কারণ বর্ষার যে আসার যে প্রতিধ্বনি, তার যে পদশব্দ, সেটা কিন্তু বৃষ্টির গাছের পাতার উপর দিয়ে ধ্বনিত হয়। সেই যে টপ টপ শব্দ, জল পড়ে পাতা নড়ে, রবীন্দ্রনাথের প্রথম কবিতা কিন্তু এটা, জল পড়ে পাতা নড়ে। উনি একটা লেখার পর উনি ভাবলেন, এই যে আমি উচ্চারণ করলাম, এর মধ্যে কি আছে? জল পড়ে পাতা নড়ে। তিনি ওর মধ্যে যে বিশ্বর মধ্যে তিনি ঘুরছেন, এই যে কবি হয়ে উঠলেন তিনি, এটা বিষয় না? কবি হওয়ার পিছনে কিন্তু বর্ষা তার হয়তো সবচেয়ে বেশি প্ররোচিত করেছে। হ্যাঁ, এবং তার এই যে সবচেয়ে বিখ্যাত কবিতা সোনার তরী, সেই বিখ্যাত কবিতার মধ্যে সবই তো বর্ষারই গান। সেই সোনার তরী, সব ধান উঠে চলে, সব ফসল নিয়ে যাচ্ছে নিঃস্ব করে। এটাই জীবন, সব দিয়ে দিতে হয়, কিছুই থাকে না। তো আমরা আমাদের প্রকৃতিকে যদি উজাড় করে না দিতে পারি, প্রকৃতিও আমাকে দেবে না। নিশ্চয়ই, সবচেয়ে ভাইস ভার্সা, একে অপর। আমরা এই যে আবর্তিত হচ্ছে, আমরা আমাদের আয়ু তো সীমিত, তার মধ্যে মনে হয় যদি আরো 100 বছর ধরে আমরা বসন্ত, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত দেখতে পেতাম, যদি রোজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, ছোটবেলার সে গান বাচ্চারা হাত ধরে নেচে গাইছে আমাদের সামনে, খুব ভালো লাগতো। শেষমেশ একটা কঠিন কথা বলি আমি, আমার মনে হয় কি জানেন, বাইরের দেশে যেমন গাছ কাটলে ডলার গুনতে হয় না, জরিমানা, আমার মনে হয় আমাদের বাংলাদেশে এরকম। কারণ গাছটা আমি যখন বুনি, লাগাই, তখন কিন্তু নিজের শখে লাগাই। যখন সেটা বড় হয়, সেটা কিন্তু সমাজের, ওই পরিবারের বাইরেও সামাজিকভাবে তার প্রভাব একটা পড়ে। গাছের বাতাস আছে, গাছটি নানাবিধভাবে আমাদের উপকারিতা, ছায়া দেয়। গাছটা যখন কেটে ফেলি, তখন কিন্তু হয়তো উপকারটা আমার হলো, কিন্তু অপকারটা কিন্তু অনেকের হলো, সমাজের হলো। সেক্ষেত্রে যদি আইনে একটা প্রথা থাকে যে গাছ কাটতে হলে সরকারের অনুমতি নিতে হবে, এবং যদি কাটতে হয় বিবিধ কারণ দেখাতে হবে, এবং যদি না অনুমতি নিয়ে গাছ কাটা হয় তাহলে জরিমানা দেওয়া। উন্নত বিশ্বে গাছ কাটতে পারবেন না, গাছ কাটার কোনো নিয়ম নেই, কাটলে সরকার পারমিশন, তার মধ্যে কত করে সে কাটে। দারুণভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকের আসরের দুজন অতিথিকে, কবি এবং শিল্পী। বিশেষ করে আজকের যে কবি,
কবি রেজাউদ্দিন স্টেলিন আমাদের প্রিয় বন্ধু। তিনি দীর্ঘদিন থেকে তার কবিতা, তার ছন্দ, তার গদ্য, তার সাহিত্য সব কিছু নিয়ে চর্চা করছেন। আজকে বর্ষা নিয়ে তিনি আমাদের জানান, এবং একই সাথে ডক্টর অনিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক। তিনিও আমাদেরকে কিন্তু রবীন্দ্র নজরুল এবং নানা কবি লেখকদের এই বর্ষার যে তাদের প্রতি প্রীতি, মমত্ব, ভালোবাসার কথা জানান। প্রিয় দর্শক, আমরা আজকে যে বর্ষা নিয়ে কথা বললাম, বর্ষা শুরু হয়েছে, আপনার বর্ষাকে উপভোগ করুন এবং বর্ষাকে উপভোগ করতে গিয়ে আপনারা প্রাণ প্রকৃতিকে ভালোবাসুন। আপনারা গাছ লাগান, অযথা আপনারা গাছ কাটবেন না, এবং একই সাথে আপনারা এই বর্ষা এবং গান এবং কবিতাকে ভালোবাসতে গিয়ে কিন্তু আপনারা দেশকেও ভালোবাসবেন, দেশের সাথেই থাকবেন। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই প্রত্যাশায় করে আমাদের আজকের এই আয়োজন, যে আয়োজন আমরা কথা বলেছিলাম সঙ্গীত ও কবিতায় বর্ষা নিয়ে, সেই আয়োজনের দুজন অতিথি কবি রেজাউদ্দিন স্টেলিন এবং ডক্টর অনিমা রায়। আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।